বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমাদের মাননীয় দর্শক। আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলের সামনে বসে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। আজকের তারিখ ৯ই জুন ২০২৬। আর এই মুহূর্তে সারা দেশের প্রায় ১৫ লাখেরও বেশি সরকারি চাকরিজীবীর বুকের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, একটাই স্বপ্ন জেগে আছে, একটাই প্রত্যাশার আলো জ্বলছে। সেই প্রশ্ন হল, কবে আসবে নবম পে স্কেল? কবে বদলাবে এই দেশের সরকারি কর্মীদের ভাগ্যের চাকা? আর আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পূর্ণাঙ্গ, বিস্তারিত এবং তথ্যবহুল প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমরা বলবো নবম পে স্কেলের সর্বশেষ অবস্থান, বলবো বেতন কমিশনের সুপারিশের বিস্তারিত, বলবো কোন গ্রেডে কত টাকা বাড়তে পারে, বলবো কর্মচারীদের দাবি ও আন্দোলনের কথা, এবং সবশেষে বলবো আগামী ১১ জুনের বাজেট ঘোষণায় এই পে স্কেল নিয়ে কি থাকছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন, আর বেলটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী প্রতিটি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মোট ৮টি জাতীয় পে স্কেল কার্যকর হয়েছে। সর্বশেষ ৮ম পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সেই পে স্কেল ঘোষণার পর থেকে অনেক পানি গড়িয়ে গেছে। দেশ পেরিয়ে গেছে একটি মহামারী, পেরিয়ে গেছে অর্থনৈতিক ওঠানামার দীর্ঘ পথ, পেরিয়ে গেছে একটি ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন, ২০২৪ সালের ৫ আগস্ট। সেই দিনটির কথা কারও অজানা নয়। ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনের মুখে দেশে একটি নতুন অধ্যায় শুরু হয়। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই সরকারের কাছে লাখো সরকারি কর্মচারীর প্রথম এবং প্রধান দাবি ছিল একটাই: নতুন পে স্কেল চাই। কারণটা কি শুধু বেশি টাকার লোভ? না, বিষয়টা তার চেয়ে অনেক গভীর। চিন্তা করুন একটু, বাজারে আজকে ১ কেজি চালের দাম কত? ১ কেজি পেঁয়াজের দাম কত? একটা সাধারণ বাসা ভাড়া কত? সন্তানের স্কুলের বেতন কত? আর বিপরীতে ২০তম গ্রেডের একজন কর্মচারী এখনও মাসে পাচ্ছেন মাত্র ৮,২৫০ টাকা মূল বেতন। এই ৮,২৫০ টাকায় কি আজকের বাজারে একটি মানবিক জীবনযাপন করা সম্ভব? উত্তরটা আমরা সকলেই জানি। এই বাস্তবতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৪শে জুলাই তারিখে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন। এই কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনে মোট সদস্য সংখ্যা ছিল ২৩ জন, এবং তাদের দেওয়া হয়েছিল মাত্র ৬ মাস সময়। এই কমিশনকে বলা হয়েছিল দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। কমিশন কাজ শুরু করল। মাসের পর মাস চলল গবেষণা, আলোচনা, সুপারিশ প্রণয়নের কাজ। বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষজ্ঞ মহল এবং কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে চলল বৈঠকের পর বৈঠক। এরপর এলো সেই মাহিন্দ্রক্ষণ। ২০২৬ সালের ২১শে জানুয়ারি তারিখে নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিল প্রধান উপদেষ্টার কাছে। সেই প্রতিবেদনে কি ছিল? কতটুকু বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে? কোন গ্রেডে কত হবে বেতন? আসুন এবার সেটাই জানি বিস্তারিতভাবে। প্রিয় দর্শক, এবার আসি পে কমিশনের সুপারিশের কথায়। নবম বেতন কমিশনের সুপারিশ পড়লে প্রথমেই যে সংখ্যাটি চোখে আটকায় সেটা হলো ১০৫। হ্যাঁ, গড়ে ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ যে কর্মচারী এখন ১০,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন, তিনি নতুন স্কেলে পাবেন ২০,০০০-এর বেশি। কিন্তু সবচেয়ে বড় সুখবর আছে সবচেয়ে নিচের গ্রেডের কর্মচারীদের জন্য। ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার হতে পারে ১৪০ থেকে ১৪৭% পর্যন্ত। এটি অভূতপূর্ব। এখন একটু সংখ্যায় কথা বলি। বর্তমানে ২০তম গ্রেডে যিনি আছেন তিনি পাচ্ছেন মাত্র ৮,২৫০ টাকা। নতুন পে স্কেলে সেটা হবে ২০,০০০ টাকা। হিসাব করলে দেখবেন এটা প্রায় ১৪২% বৃদ্ধি। প্রথম গ্রেডের কথা বলি। বর্তমানে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন রয়েছে ৮৬,০০০ টাকার মতো। নতুন স্কেলে প্রস্তাবিত মূল বেতন হচ্ছে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। দ্বিতীয় গ্রেডে প্রস্তাবিত মূল বেতন ১,৩২,০০০ টাকা পর্যন্ত।
চতুর্থ গ্রেডে বেতন ৫০,০০০ থেকে বাড়িয়ে ৭৫,০০০ থেকে ১,৬৬,৮০০ টাকা পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। পঞ্চম গ্রেডে ৪৩,০০০ থেকে বেড়ে হবে ৬৪,৫০০ টাকা। ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০ থেকে বেড়ে হবে ৫৩,২৫০ টাকা। নবম গ্রেডে ২২,০০০ থেকে বেড়ে হবে ৩৩,০০০ টাকা। দশম গ্রেডে ৩২,০০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। একাদশ থেকে ১৫তম গ্রেডের কর্মচারীরাও পাবেন ২০ থেকে ২৫,০০০ টাকার মতো মূল বেতন। এই বেতন কাঠামোর সঙ্গে যোগ হবে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক ভাতা। হিসাব করলে দেখা যায় প্রথম গ্রেডের একজন কর্মকর্তার মোট মাসিক বেতন ২,৪৫,০০০ টাকা ছাড়িয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বেতন বৈষম্য কমানোর প্রস্তাব। এতদিন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ছিল ১ থেকে ৯.৪ অনুপাতে। নতুন স্কেলে এই অনুপাত কমিয়ে আনার সুপারিশ হয়েছে ১ থেকে ৮। প্রিয় দর্শক, এই পর্যায়ে আসি একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রশ্নে। এই বিশাল বেতন বৃদ্ধির জন্য সরকারের কত টাকা লাগবে? কমিশনের হিসাব অনুযায়ী প্রস্তাবিত নতুন বেতন কাঠামো সম্পূর্ণরূপে বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এটি অনেক বড় একটি অঙ্ক, বাংলাদেশের বাৎসরিক বাজেটের উল্লেখযোগ্য একটি অংশ। এই বিশাল আর্থিক চাপ সামলাতেই সরকার নিয়েছে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। অর্থাৎ একবারই পুরো পে স্কেল না দিয়ে ৩ বছরই ৩টি ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা চলছে। প্রথম ধাপ শুরু হবে আগামী ১ জুলাই ২০২৬ থেকে। আরএই প্রথম ধাপের জন্য আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আর সেই বাজেট ঘোষণা হতে যাচ্ছে মাত্র ২ দিন পরে, ১১ জুন ২০২৬। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে উপস্থাপন করবেন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। আর সেদিনই পরিষ্কার হয়ে যাবে নবম পে স্কেলের ভবিষ্যৎ। কিন্তু প্রিয় দর্শক, সরকারের পরিকল্পনা এক জিনিস আর কর্মচারীদের দাবি সম্পূর্ণ আলাদা। সারা দেশের সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ধাপে ধাপে বাস্তবায়নের বিপক্ষে। তারা চান একসঙ্গে পুরো পে স্কেল, এক ধাপে, এখনই। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক সম্প্রতি বলেছেন, দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর এখন আবার ৩ বছর অপেক্ষা করতে বলা হচ্ছে। এটা মেনে নেওয়া সম্ভব নয়। একবারই পুরো পে স্কেল দেওয়া হোক। আর আপনি কি জানেন, কর্মচারীদের সংগঠনগুলো ৩টি ধাপে বাস্তবায়নের বিরুদ্ধে একটি অত্যন্ত যুক্তিসঙ্গত কারণও তুলে ধরেছে। তারা বলছে, ধাপে ধাপে পে স্কেল দিলে প্রতিটি ধাপের পরপরই বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাবে, অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেবে, ফলে কর্মচারীরা বেশি পেলেও জীবনযাত্রার মানে উন্নতি হবে না। এই বক্তব্য কিন্তু অমূলক নয়। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি পে স্কেল ঘোষণার পর বাজারে একটি মূল্যস্ফীতির ঢেউ আছড়ে পড়েছে। এবার সরকার যদি ৩টি ধাপে দেয় তাহলে ৩টি ঢেউ আসবে। এটা কর্মচারীদের জন্য অবশ্যই উদ্বেগের। প্রিয় দর্শক, এই পর্যায়ে আসা যাক কর্মচারীদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবিতে। সেটা হলো গ্রেড সংখ্যা কমানো। বর্তমানে সরকারি বেতন কাঠামোতে মোট ২০টি গ্রেড রয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এই ২০টি গ্রেড কমিয়ে ১২টি করতে হবে। তাদের যুক্তি হল, গ্রেড যত কম হবে বৈষম্য তত কমবে। ১২টি গ্রেডে নামালে প্রতি গ্রেডে বেতনের ব্যবধান কমে আসবে। বিশেষত নিচের দিকের কর্মচারীরা বেশি লাভবান হবেন। কিন্তু বেতন কমিশন এই প্রস্তাব মেনে নেয়নি। কমিশন ২০টি গ্রেড বহাল রেখেই নতুন বেতন কাঠামো তৈরি করেছে। এটি নিয়ে কর্মচারী সংগঠনগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে। গত ৬ জুন তারিখে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন একটি কড়া বিবৃতি দিয়েছে। তারা বলেছে, আসন্ন জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে জরুরি ভিত্তিতে গেজেট প্রকাশের মাধ্যমে এক ধাপে এবং গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠন একযোগে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। একই সঙ্গে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আরও বিভিন্ন সংগঠন আল্টিমেটাম দিয়েছে। কলম বিরতি, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান সবই চলছে। কর্মচারীদের এই ক্ষোভ, এই উত্তাপ, এই আন্দোলনের পিছনে কিন্তু শুধু বেশি টাকার লালসা নেই। আছে দীর্ঘ ১১ বছরের সঞ্চিত বঞ্চনার কষ্ট। আছে প্রতিদিনের সংসার চালাতে গিয়ে হিমশিম খাওয়া লাখো পরিবারের অব্যক্ত যন্ত্রণা। প্রিয় দর্শক, এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। সরকার কি সত্যিই ১ জুলাই থেকে পে স্কেল দিতে পারবে? এই প্রশ্নের দুটি দিক আছে। একটি দিক হল সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এবং প্রস্তুতি।
অপর দিকটি হল বাস্তবতা। আনুষ্ঠানিক দিক থেকে দেখতে গেলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেছেন যে আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। সরকারের বিভিন্ন সূত্রও এই তথ্য নিশ্চিত করেছে। অর্থ মন্ত্রণালয় পুনর্গঠিত কমিটির মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু বাস্তব দিক থেকে দেখতে গেলে কর্মচারীদের মধ্যে এখনও অনিশ্চয়তা কাটেনি, কারণ এখন পর্যন্ত কোনো গেজেট প্রকাশ হয়নি। গেজেট ছাড়া আইনগতভাবে পে স্কেল কার্যকর হয় না। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বলছে, বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রয়োজন ছিল। সেটা না আসায় কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, অনিশ্চয়তা বিরাজ করছে। আর এই অনিশ্চয়তার মধ্যেই আসছে ১১ জুনের বাজেট। সেদিনই সবকিছু স্পষ্ট হবে। প্রিয় দর্শক, এবার একটু বৃহত্তর প্রেক্ষাপটে এই বিষয়টিকে দেখা যাক। নবম পে স্কেল শুধু কর্মচারীদের ব্যক্তিগত বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত। প্রথমত ভাবুন কর্মচারীর সংখ্যার কথা। বাংলাদেশের সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। প্রতিটি কর্মচারীর পেছনে গড়ে ৪ জন পরিবারের সদস্য ধরলে মোট প্রায় ৬৫ থেকে ৭০ লাখ মানুষ সরাসরি এই পে স্কেলের সুফল পাবে। দ্বিতীয়ত, এই বিশাল সংখ্যক মানুষের হাতে বেশি টাকা আসলে বাজারে চাহিদা বাড়বে, কেনাকাটা বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, সামগ্রিক অর্থনীতিতেই একটি ইতিবাচক প্রভাব পড়বে। তৃতীয়ত, সরকারি চাকরিতে যোগ্য এবং মেধাবী মানুষদের আকর্ষণ বাড়বে, কারণ দীর্ঘদিন ধরে সরকারি বেতন কম থাকায় অনেক মেধাবী তরুণ বেসরকারি খাতে চলে যাচ্ছিল। নতুন পে স্কেল হলে সরকারি সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। চতুর্থত, বিভিন্ন ভাতা যেমন টিফিন ভাতা ৫ গুণ বৃদ্ধি করে ১,০০০ টাকা করার সুপারিশ, চিকিৎসা ভাতা বৃদ্ধির সুপারিশ, এগুলো কর্মচারীদের জীবনমানে সত্যিকারের পরিবর্তন আনবে। পঞ্চমত, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। এটি কর্মচারীদের দীর্ঘদিনের একটি বড় দাবি। এটি বাস্তবায়ন হলে কর্মচারীদের পদোন্নতি না পেয়েও বেতন বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হবে। প্রিয় দর্শক, এবার আসা যাক ইতিহাসের পাতায়। বাংলাদেশে প্রথম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ১৯৭৩ সালে। তখন স্বাধীনতার মাত্র ২ বছর পার হয়েছে। দেশ তখন যুদ্ধবিধ্বস্ত, অর্থনীতি সবে মাথা তুলছে। এরপর ধারাবাহিকভাবে এলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পে স্কেল। ২০০৯ সালে এলো সপ্তম পে স্কেল, আর ২০১৫ সালে ঘোষণা হলো অষ্টম পে স্কেল। নিয়ম ছিল প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল হবে, কিন্তু হলো না। করোনা মহামারী এলো, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এলো, তারপর এলো দেশীয় রাজনৈতিক পট পরিবর্তন। এই দীর্ঘ ১১ বছরে দেশের জীবনযাত্রার ব্যয় কত বেড়েছে! চালের দাম, তেলের দাম, বাড়ি ভাড়া, ছেলেমেয়ের পড়াশোনার খরচ সব বেড়েছে বহুগুণ, কিন্তু বেতন থেকেছে আগের জায়গাতেই। এটা কোনো সাধারণ বঞ্চনা নয়, এটা একটি শ্রেণীর মানুষের দীর্ঘস্থায়ী আর্থিক কষ্টের গল্প। প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ ধরে পে স্কেলের নানান দিক নিয়ে কথা বলছি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সবচেয়ে জরুরি প্রশ্নের উত্তরে। আগামী ১১ জুনের বাজেটে কি হতে পারে? আমাদের বিশ্লেষণ এবং সরকারি সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে তার আলোকে বলা যায়, এবারের বাজেটে ৩টি বিষয় প্রায় নিশ্চিত। প্রথমত, ১ জুলাই ২০২৬ থেকে নবম পে স্কেল কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দ্বিতীয়ত, প্রথম ধাপে বাস্তবায়নের জন্য ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার বরাদ্দ থাকবে। তৃতীয়ত, গেজেট প্রকাশের একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হবে। তবে প্রশ্ন হল, ধাপে ধাপে দেওয়া হবে নাকি একসঙ্গে পুরোটা? সরকারের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রাখলে মনে হচ্ছে প্রথম ধাপে মোট বৃদ্ধির একটা অংশ কার্যকর হবে, বাকিটা পরবর্তী ২ বছরে। কিন্তু কর্মচারী সংগঠনগুলো এটা মানতে রাজি নয়। তারা চাপ দিচ্ছে একসঙ্গে পুরো পে স্কেলের জন্য। আর এই দুই পক্ষের টানাপোড়েনের মাঝেই ১১ জুনের বাজেট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার আসা যাক একটি মানবিক গল্পে। ধরুন রাজশাহীর একটি সরকারি অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী রফিকুল ইসলামের কথা। বয়স ৫০ বছর, চাকরিজীবন ২৬ বছর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সংসারের হিসাব মেলাতে বসেন। ছেলে কলেজে পড়ছে, মেয়ের বিয়ের বয়স হয়েছে, বাবার ওষুধপত্র লাগছে। সংসারের খরচ মেটাতে মাস শেষে ঋণ করতে হচ্ছে। ৮,২৫০ টাকা মূল বেতনে এই সংসার চালানো কি সম্ভব? উত্তর আমাদের সকলেরই জানা। রফিকুল ইসলামের মতো লাখো মানুষ আজ অপেক্ষায় আছেন,
তাদের চোখে স্বপ্ন আছে, আশা আছে, কিন্তু সেই সঙ্গে আছে দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তি, আছে বারবার আশ্বাস পেয়ে হতাশ হওয়ার বেদনা। এই মানুষগুলোর জন্যই আজকের এই প্রতিবেদন। তাদের কথা যেন সরকারের কানে পৌঁছায়, তাদের দাবি যেন ন্যায়সঙ্গতভাবে পূরণ হয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটু নজর দিই পার্শ্ববর্তী দেশগুলোর দিকে। ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রতি ১০ বছর পর পর পে কমিশনের সুপারিশ পান। ২০১৬ সালে সপ্তম পে কমিশনের সুপারিশে ভারতের সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন নির্ধারণ হয়েছিল ১৮,০০০ রুপি। আর ২০২৬ সালে অষ্টম পে কমিশন গঠিত হয়েছে। পাকিস্তানে গত বছর বড় ধরনের বেতন বৃদ্ধি হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। আর বাংলাদেশে ১১ বছর পার হয়েছে। এই দীর্ঘ বিরতি সত্যিকারের অস্বাভাবিক। প্রিয় দর্শক, এবার আসা যাক টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের প্রসঙ্গে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অনেকেই হয়তো জানেন না যে একসময় এই দেশে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা ছিল। এর মানে হল, একজন কর্মচারী যদি পদোন্নতি না পান কিন্তু নির্দিষ্ট বছর ধরে একটি পদে কাজ করতে থাকেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার বেতন বৃদ্ধি পাবে। অষ্টম পে স্কেলে এই ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয়। এটি বহু কর্মচারীর জন্য একটি বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কারণ পদোন্নতি পাওয়া কঠিন, কিন্তু বছরের পর বছর একই পদে কাজ করতে হচ্ছে। নবম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। এটি বাস্তবায়ন হলে বিশেষত নিচের দিকের কর্মচারীরা, যারা পদোন্নতির সুযোগ কম পান, তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটু আলোচনা করব মুদ্রাস্ফীতির প্রশ্নে। সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বেতন বাড়ালে মুদ্রাস্ফীতি আরও বাড়বে কিনা। বিশেষজ্ঞরা বলছেন এই আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন নয়, কারণ হঠাৎ করে লাখো কর্মচারীর হাতে অতিরিক্ত টাকা এলে বাজারে চাহিদা বাড়বে। সরবরাহ যদি সেই হারে না বাড়ে, তাহলে দাম বাড়বে। তবে অন্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে গেছে। এখন বেতন বাড়ালে ক্রয় ক্ষমতা ফিরবে, কিন্তু সেটা বাজারে মাত্রাতিরিক্ত চাপ তৈরি করার কথা নয়। সরকার এই দুই মতামতের মাঝে ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেবে বলে আশা করা যাচ্ছে। ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনার পেছনে এই মুদ্রাস্ফীতির চিন্তাও কাজ করছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আসা যাক শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মচারীদের প্রসঙ্গে। আপনারা হয়তো জানেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে পাবলিক হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, এমনকি গ্রামের সরকারি স্বাস্থ্য সহকারী পর্যন্ত সবাই এই পে স্কেলের আওতায়। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখন যে বেতন পাচ্ছেন, তাতে শহরে একটি সাধারণ বাসা ভাড়া দেওয়াই কঠিন। অথচ এই শিক্ষকের হাতেই আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। একইভাবে গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা পরিবার কল্যাণ সহকারী প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন, কিন্তু তার বেতন এখনও সেই পুরনো হারে আটকে আছে। এই মানুষগুলোর জন্য নবম পে স্কেল শুধু কাগজের সংখ্যা পরিবর্তনের বিষয় নয়, এটা তাদের জীবনের মোড় পরিবর্তনের সুযোগ। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেদন এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে। আসুন একবার সারসংক্ষেপ করি নিই। প্রথম তথ্য: নবম জাতীয় বেতন কমিশন ২০২৬ সালের ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। দ্বিতীয় তথ্য: গড়ে ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তৃতীয় তথ্য: সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব। চতুর্থ তথ্য: প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ১,৬০,০০০ টাকা। পঞ্চম তথ্য: বেতন বৈষম্য কমিয়ে ১ থেকে ৮ অনুপাতে আনার সুপারিশ। ষষ্ঠ তথ্য: আগামী ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপে কার্যকরের পরিকল্পনা। সপ্তম তথ্য: ২০২৬-২৭ বাজেটে ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা। অষ্টম তথ্য: ১১ জুনের বাজেট ঘোষণায় পে স্কেল বিষয়ে চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হবে। নবম তথ্য: কর্মচারী সংগঠনগুলো এক ধাপে পুরো পে স্কেলের দাবি করছে। দশম তথ্য: টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। প্রিয় দর্শক, শেষ করার আগে একটি কথা। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি পে স্কেল এসেছে একটি প্রত্যাশার গল্প নিয়ে। প্রতিটি পে স্কেল বাস্তবায়ন হয়েছে অনেক অপেক্ষার পর। প্রতিটি সময়ই কর্মচারীরা প্রশ্ন করেছেন, কবে আসবে সেই দিন। এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন, কারণ দেশে একটি নতুন সরকার এসেছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ভিন্ন। এই সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। আর সেই প্রতিশ্রুতির একটি বড় পরীক্ষা হল নবম পে স্কেল।
লাখো সরকারি কর্মচারী এখন তাকিয়ে আছেন ১১ জুনের দিকে। সেদিনের বাজেটে যদি নবম পে স্কেলের একটি সুস্পষ্ট, সম্পূর্ণ এবং সন্তোষজনক রূপরেখা আসে, তাহলে লাখো পরিবারের মুখে হাসি ফুটবে। সেটাই হবে প্রকৃত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রথম বড় পদক্ষেপ। আমরা অপেক্ষায় থাকব। আপনারাও অপেক্ষায় থাকুন। এবং যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। প্রতিবেদনটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি চান একসঙ্গে পুরো পে স্কেল নাকি ধাপে ধাপে হোক? আপনার মন্তব্য আমাদের কাছে অমূল্য। আল্লাহ হাফিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।